সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। কার্যত সঞ্জয় রায়কে আজীবন জেলে কাটাতে হবে। সঞ্জয় রায়টা শোনার পর সঞ্জয় রায়ের মধ্যে কিন্তু আমরা কোন রকম প্রতিক্রিয়া দেখতে পাই না। আমার সঙ্গে রয়েছেন বাংলা পক্ষ গর্ব চট্টোপাধ্যায়। সঞ্জয় রায়কে যাবজ্জীবন, একদম যাবজ্জীবন চাই না। যাবজ্জীবন এই বিচার ব্যবস্থা, যাবজ্জীবন অর্থাৎ সংশোধনাগার, এটা মানুষদের জন্য। একটা বিহার থেকে আসা বাঙালি বিদ্বেষী, বাঙালি মানব মাংস লোলুপ একটি নরকের কৃমিকীট জন্তু, এদের জন্য সংশোধনাগার না, এদের জন্য ফাঁসি কাঠ, ফাঁসির দড়ি হচ্ছে একমাত্র। যখন তার যাবজ্জীবন ঘোষণা করা হলো, সঞ্জয় রায়ের মধ্যে কোন রকম প্রতিক্রিয়া দেখতে ও তো জানে যে এরপরে বেরোবে, প্রতিক্রিয়া মানুষের থাকে। এরা বিহার থেকে আসা বাঙালি বিদ্বেষী জন্তু, কেন প্রতিক্রিয়া, মানুষের প্রতিক্রিয়া এক্সপেক্ট করছো কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কি বলছে বাংলা পক্ষ তুলে ধরার চেষ্টা করলাম, এবং জনগণ কি বলছে একদম জনগণের সাথেও কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে শিয়ালদা আদালতের ছবিটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব যে কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটু দেখি দাদা, প্রথম দিন থেকে দেখতে পেয়েছি প্রাতিষ্ঠানিক হত্যা বলে অথচ বারবার, সেখানে দাঁড়িয়ে আজকের এই রায় কি বলবো? দেখুন, আমাদের অধরা প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর না পেয়ে আজকে জাজমেন্ট হলো। আমরা জানি যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল, সামনে আসেনি। আমরা দেখলাম প্রাথমিক চার্জশিটে বলা হলো সন্দীপ ঘোষ টালা থানার ওসি তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তাহলে যে দোষ করে এবং যে তথ্য প্রমাণ লোপাট করে তাদের সমান দোষে দোষী সাব্যস্ত হওয়া উচিত। তারা আজকে ছাড়া পেয়ে গেল, জামিন পেয়ে গেল, তাহলে এটা কিরকম বিচার হতে পারে? একটা অর্ধসত্য, একটা মালার মতো যেখানে একাধিক ঘটনা জড়িয়ে আছে, সেখানে একটা পুঁথিকে সঞ্জয় রায়কে বের করে এনে যদি বলা হয় যে জাস্টিস হয়ে গেল, এটা জাস্টিস হতে পারে না। তাহলে ঘটনার মোটিভ কি ছিল? সিএফএসএল রিপোর্ট যেখানে মাল্টিপল ডিএনএ পাওয়া গেছে, তারা কারা ছিল সে উত্তর নেই। 14 আগস্ট সাথে যে হামলা চলেছিল আর্জি করে, তারা কি উদ্দেশ্য করেছিল সেই উত্তর নেই। ফলে এই উত্তরগুলো আমরা কবে পাবো? সেই উত্তর পাওয়ার জন্যই তো আমরা এসেছিলাম, এই উত্তরগুলো পাইনি। ফলে এই অধরা প্রশ্নগুলো নিয়েই তার উত্তর পাওয়ার জন্য আমাদের লড়াই চলবে, আন্দোলন চলবে। না, এটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই। আমরা উত্তর চাইতে এসেছিলাম না, আমরা খুশিও না দুঃখও না। যদি আজকে সঞ্জয় রায় দোষ থাকে তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু আজকে পুরো ঘটনাটা একটা চেইন অফ ইভেন্ট আমরা যদি দেখতে পাই। ঘটনা ঘটেছে, দেরিতে এফআইআর করা হয়েছে, আজকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সন্দীপ ঘোষ টালা থানার সিসিটিভি ফুটেজ ডিস্ট্রাক্ট করেছে, 14 আগস্ট সাথে হামলা হয়েছে। এই ঘটনাগুলোর উত্তর কোথায়? সিসিটিভি ফুটেজ 68 জনকে দেখতে পাওয়া গেছে, তাদেরকে সিবিআই মাত্র একজনকে আইডেন্টিফাই করেছে, এটা কখনো সত্য হতে পারে না। ফলে সিবিআই যেরকম চার্জশিট দিয়েছে তার উপর বেস করে জাজমেন্ট এসছে। ফলে পুরো ভার্ডিক্ট, বিচারপতির যে অবজারভেশন, সেটাও আমরা পড়ে দেখবো। ফলে আমাদের লড়াইটা চলবে এই অধরা প্রশ্নগুলো নিয়ে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে তাপস প্রামাণিক ডক্টর রয়েছেন, আমি কথা বলবো। বলছি সঞ্জয় রায়কে যাবজ্জীবন ঘোষণা করা হয়েছে, তাও সঞ্জয় রায়ের মধ্যে খুব ভাবলেসহীন ভাব দেখি। দেখুন, সেটা একটা ক্রিমিনাল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সেটা বিচারক যেটা ভালো মনে করেছেন সেটা দিয়েছেন। এবং আমি আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে ফাঁসি হওয়া হয়তো সম্ভব নয়, কারণ বেশ কিছু অসঙ্গতি সিবিআই নিজেই রেখেছে। বিশেষ করে যে ক্রাইম সিনটা, সেই ক্রাইম সিনটা বলেছে লেস পসিবিলিটি, কারণ ওখানে রেপ হয়েছে, এরকম ব্রুটাল রেপ, তার সাথে মার্ডার হয়েছে, অথচ দেখা যাচ্ছে সেখানে কোনো ধস্তাধস্তি সাইন নেই। তাহলে রেপ উইদাউট স্ট্রাগল এটা কি হতে পারে? এটা হতে পারে না। তারপরে যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট 3টে জায়গায়, যেটা হচ্ছে অ্যানাল সোয়াব, ভালভাল সোয়াব এবং হচ্ছে নিপিল সোয়াব, এখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা সিগন্যাল অ্যাপার্ট ফ্রম হচ্ছে ভিকটিম এবং হচ্ছে অ্যাকিউজ মানে সঞ্জয় রায় এবং অভয় ছাড়াও বাকি ডিএনএ পাওয়া গেছে, তার ভিতরে একজন ফিমেল ডিএনএ। সিবিআই এটা খোঁজার চেষ্টা করেনি। এবং যে সিসিটিভি রিপোর্ট, সেই সিসিটিভি রিপোর্টে 68 মুভমেন্ট রেকর্ডেড হয়েছে, শুধুমাত্র সঞ্জয় রায়কে চেনা গেছে, বাকি 66টা মুভমেন্ট সিবিআই চেষ্টা করেনি খোঁজার। আর এটা তো রকেট সায়েন্স নয় যে ওই ফ্লোরে কারা কারা ঘুরছে, সেখানে ডক্টর আছে, নার্সিং স্টাফ আছে, প্যারামেডিক্স আছে, সিকিউরিটি আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এবং বেশ কিছু আনইউজুয়াল মুভমেন্ট, মানে বেশ কিছু লোক তাদের আপার গার্মেন্টস, এতগুলো অসঙ্গতি রেখে কি করে সম্ভব যে একজনকে মানে ক্যাপিটাল পানিশমেন্ট যাবজ্জীবন হয়েছে? আমি জানি না। একটা জিনিস আমি বলতে চাই, যাবজ্জীবন হওয়াতে একটা জিনিসে আমরা এই মুহূর্তে যে সঞ্জয় রায় যাবজ্জীবন জেলে থাকাকালীন সে এখন যে চাপ ভোগ করছে, যদি পরবর্তীকালে সরকার বদলায় তাহলে সঞ্জয় রায়ের তো আসল সাক্ষী পাওয়া যাবে। দেখুন, সব থেকে বড় ব্যাপার ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে,
ডিএনএ অ্যানালিসিস থেকে অথেন্টিক রিপোর্ট তো কিছু হয় না। যদি সিবিআই চায় আরো সাসপেক্টের সাথে ডিএনএ যদি মেলানো হয় তাহলেই ধরা পড়ে যাবে। এটা এমন কোনো ব্যাপার না। এখন যা টেকনোলজি, তাতে সঞ্জয় রায়ের ফাঁসি হোক আর আপনার ফাঁসি না হোক, যাবজ্জীবন তার ডিএনএ রিপোর্ট ধরেই কিন্তু এগোনো সম্ভব। কিন্তু সিবিআই সেটা করবে কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার। অবভিয়াসলি দেখুন, কিছু না কিছু তো কভার আপ করার চেষ্টা হয়েছে, সেটা যে পক্ষ থেকেই হোক। যাবজ্জীবন ঘোষণা করা হলো। স্যার, একটা জিনিস সত্যি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোর্টের মধ্যে ছিলাম, আমি কোর্টের মধ্যে সঞ্জয়ের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখলাম না। একটা যাবজ্জীবন, তাকে সারা জীবন আমৃত্যু পর্যন্ত জেলে কাটাতে হবে। দেখুন, এই জায়গায় যে জিনিসটা হয়েছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের বেসিসে হয়েছে, কোনো আই উইটনেস নেই। আমাদের দেশে অনেক কিছুই দেখা গেছে যে লোয়ার কোর্টে হয়তো ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন হয়েছে, পরবর্তী হলে উচ্চতর আদালতে কিন্তু সেটা রিভার্স হয়ে গেছে। এইবার দেখুন, সঞ্জয় রায় পুলিশে কাজ করতো, সিভিক ভলেন্টিয়ার ছিল, তার উপরে বড় বড় অনেক পুলিশের হাত ছিল। সে আরো কি কি করেছে, কি দুর্নীতি করেছে কেউ তো জানে না। তারা হয়তো আশ্বাস দিয়ে রেখেছে তোমার এখানে যা হয় হোক, আমরা তোমাকে বাঁচিয়ে নেব। যেমন দেখা যাচ্ছে যে অভিজিৎ মন্ডল, যাকে প্রমাণ লোপাটের দায়ে অ্যারেস্ট করা হলো, তারপরে তার বাড়িতেই কলকাতার উচ্চপদস্থ কর্তারা তার বাড়িতে গিয়ে উপস্থিত হল। কেন একজন ক্রিমিনালের বাড়িতে কেন যাবে? তো অবভিয়াসলি তাকে হয়তো কিছু বলে গেছে। সঞ্জয় রায় আমি যতদূর জানি বাইরে চিৎকার করে বলছে যে আমি করিনি। আরে বাবা, কে করেছে সেটা তো বলুক। কোর্টে তাকে যথেষ্ট সুযোগ পেয়েছে, সে কিন্তু নাম বলেনি। তার মানে নিশ্চয়ই ও কারো কাছ থেকে গ্যারান্টি পেয়েছে যে সে হয়তো ভবিষ্যতে ছাড়া পেয়ে যাবে। এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরাও তো ছাড়বো না। আমরাও এই কেস যতদিন না এন্ড হবে, যতদিন না ফাঁসি হবে, যতদিন না যাবজ্জীবন হবে, আমরা ছেড়ে দেবো না। আমরা এই যে যত লোক প্রোটেস্ট করছে, এটা দিন এরকম কিন্তু প্রোটেস্ট চলবেই যতদিন না বাকি ক্রিমিনাল ধরা পড়ছে। এবং সঞ্জয় রায় যে সমস্ত উপরালার কথায় এই যে মুখ খুলছে না ঠিকঠাক করে, ভবিষ্যতে সঞ্জয় রায় বুঝতে পারবে। সঞ্জয় রায়, আমি আদালতের মধ্যে যখন বিচারপতি তাকে সাজা ঘোষণা করলো কার্যত, তিনি তখন দেখা গেল চুপচাপ, ভাবলেস, মানে তা আমৃত্যু পর্যন্ত যখন বলা হলো আমৃত্যু পর্যন্ত আপনাকে রীতিমতো জেলে থাকতে হবে, তার কে কার্যত 50,000 টাকা জরিমানা করা হয়েছে সঞ্জয় রায়কে। ইতিমধ্যে আদালত চত্বরের ছবিটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। স্যার, একই সাথে বলতে সঞ্জয় রায়কে যাবজ্জীবন একদম সাজা ঘোষণা করা হয়েছে, এমনকি এটাও বলা হয়েছে আমৃত্যু পর্যন্ত জেলেই থাকতে হবে। কিন্তু সঞ্জয় রায়কে দেখা গেল না কান্নাকাটি করলেন, না কিছু করলেন, ভাবলেসহীন ভাবে বিচারপতির দিকে তাকিয়ে রইলেন। পুরো বিষয়টা কলকাতা পুলিশের গতিবিধি, সিবিআই তদন্ত প্রক্রিয়া, এমনকি সুপ্রিম কোর্ট, শিয়ালদা কোর্ট, সব পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে এটা একটা নাটক, বিরাট নাটকের একটা অধ্যায় আজকে শেষ হলো। আর এই সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে তো আমাদের কারোর কোনো ভরসা ছিল না। আর সেই তদন্ত প্রক্রিয়ার উপর ভর করেই আজকে শিয়ালদা কোর্টে রায় দেয়া হলো। তদন্ত প্রক্রিয়াটা এমনকি কিন্তু কমপ্লিট হয়নি, এখনো ইনকমপ্লিট রয়েছে। এখনো সিবিআই বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তাহলে কিসের ভিত্তিতে আজকে রায়দানটা হলো? মানুষ তো বলছে যে একা সিভিক ভলেন্টিয়ার আউটসাইডার সঞ্জয় রায়, একজন মদ্যপ সঞ্জয় রায়, তার পক্ষে একটা মেডিকেল কলেজের মধ্যে ঢুকে ওই রকম ভাবে কর্তব্যরত ডাক্তারকে খুন করা সম্ভব নয়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তাহলে সেই পরিকল্পনাটা কারা করলো? খুনের মোটিভ কারা? খুনের মোটিভ কি ছিল? এটাই কিন্তু মানুষ জানতে চেয়েছে। আজকে রায়দানের মধ্যে দিয়ে কিন্তু সেই সত্যটা বেরিয়ে এলো না। তাই আমাদের এই লড়াই চলবে, শুধু সঞ্জয় রায় নয়, কারা আর এই পেছনে রয়েছে, মূল চক্রী কারা, মোটিভ কি ছিল সেটা জানবার জন্য আমাদেরকে আজ থেকে আবার নতুন করে লড়াই শুরু করতে হবে। এমনকি এই যে রেয়ারেস্ট অফ দি রেয়ার ইনসিডেন্টস বলে এত কথা বলা হচ্ছিল, সুপ্রিম কোর্টে যখন সিবিআই এর ওই শিলবন্দি খাম দেখে বিচারকরা আটকে উঠছিলেন, বিচলিত হয়ে উঠছিলেন যে সাংঘাতিক ব্যাপার। তাহলে এত কিছু দেখার পরও সাধারণ এই সঞ্জয় রায় খুনটা করলো, এটা কিন্তু কোনো একজন শিশুও মানতে পারছেন না। ফলে আমাদের এই বিচার ব্যবস্থাটা যে সঠিক মানুষের যে ভাবাবেগকে নিয়ে এক প্রকার বলতে গেলে মানুষের আবেগকে নিয়ে তার রায়টা যেটা আশা করেছিল, সে রায়টা যে মানুষ পেল না, এটাতে মানুষ দুঃখিত হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষকে আমরা আবেদন জানাবো যে এর বিরুদ্ধে আরো লড়াই করতে এবং
অভয়ার প্রকৃত খুনি কারা? আমি বলছি যাবজ্জীবন হয়েছে, তাতে একটা আশা করা যায় যদি এই সরকার, কেন্দ্র রাজ্য উভয় সরকার যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় রায়ের সাক্ষী হতে পারে, সঞ্জয় রায় আরো কিছু বলতে পারে। এখন যে সে চাপের পরিস্থিতিতে রয়েছে, যে চাপ, সে বলছে স্যার আমাকে অনেক কিছু লেখানো হয়েছে, পুলিশ দিয়ে অনেক কিছু করা হয়েছে, তো সেক্ষেত্রে থেকে সঞ্জয় রায়ের থেকে উঠে আসতে পারে সরকার পরিবর্তন। কোন সরকারের উপর ভরসা করবেন? আজকে কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, তথ্য প্রমাণ লোপাট করেছিল। ওদিকে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআই সেই তদন্ত প্রক্রিয়াটা নিয়ে পুরো ছিনিমিনি খেলেছে, ছেলে খেলা করেছে। এবং এই যে সিবিআই এবং কলকাতা পুলিশের দুজনের ইনভেস্টিগেশনের মধ্যে একটা অসম্ভব রকমের মিল। দেখুন, কলকাতা পুলিশ যা পেয়েছিল তথ্য প্রমাণ, সেটার উপরে কিন্তু প্র্যাকটিক্যালি রাবার স্ট্যাম্প বসিয়েছে কিন্তু সিবিআই। তাহলে কোথাও যেন একটা সিবিআই এর সঙ্গে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসনের একটা যোগসাজশ দেখা গেছে। এটা সাধারণ মানুষ খোলাখুলি ভাবে এটা বলছে আজকে। ফলে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, এরা কেউই চায় না অপরাধীরা ধরা পড়ুক। পশ্চিমবঙ্গে যেমন সঞ্জয় রায় ছাড়া বাকি যা খুনি সেটা ধরা যাতে না পড়ে পশ্চিমবঙ্গ সরকার চাইছে, তেমনি পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন বা হরিয়ানা বলুন, এই সমস্ত রাজ্যে যে প্রতি মুহূর্তে খুন ধর্ষণ হচ্ছে, সেখানেও দোষীরা সাজা পাচ্ছে না। আসলে কোনো শাসকই চায় না যে দোষীরা শাস্তি পাক, দোষীরা ধরা পড়ুক। ফলে শুধু শাসক পাল্টালেই মানুষ ন্যায় বিচার পাবে, এই তত্ত্বে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যদি দলমত নির্বিশেষে মানুষ অন্যায়ের প্রতিবাদ করে, প্রকৃত খুনিরা যাতে ধরা পড়ে, তার জন্য যদি রাস্তায় নেমে লড়াই করে, তবেই একদিন সত্য বেরিয়ে আসবে। আমরা তাতেই বিশ্বাস করি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আদালত চত্বরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করব। শফিউল্লাহ রয়েছে। অবশ্যই একটা স্টেপ আমরা এগিয়েছি, কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। আমরা মনে করি যে প্রশ্নগুলো আমাদের আছে এবং যে পারিপার্শ্বিক জায়গাগুলো আছে এবং প্রশ্নের সঙ্গে যে সায়েন্টিফিক ল্যাবরেটরি রিপোর্টগুলো আছে, সেগুলোকে নিয়ে আমরা একত্রিত করে আবার হায়ার তম কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা যাব, সর্বোচ্চতম কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব। কারণ এই যুদ্ধ মাঝপথে ছেড়ে যাওয়ার যুদ্ধ নয়, এটা এমন একটা যুদ্ধ যেটা, এই যুদ্ধটাই একটা এক্সাম্পল তৈরি হবে যে এরকম ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে কেউ ছাড়া পাবে না। তো সেই জায়গা থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। কোথাও কি তাহলে বিচারক এটা বুঝেছেন সঞ্জয় রায়কে যাবজ্জীবন যদি দেওয়া হয় তাহলে এই সত্য উদ্ঘাটন আগামী উচ্চ আদালতে হতো না, তাই যাবজ্জীবন একদম হতে পারে এই জন্য হতে পারে যারা হাইকোর্টের আপনার লোয়ার কোর্টের যারা জাজ হন, তারা যথেষ্ট আইনজ্ঞ, আইন সম্পর্কে যথেষ্ট তাদের পরিষ্কার ধারণা থাকে এবং তারাও এমন নয় যে বিচার চাইয়ের জায়গায় আমার মনে হয় যারা বিচার করছেন তারাও মন থেকে চান যে একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। তাহলে বিচার চাওয়ার জায়গায় আমরা সবাই একই পার্টে আছি, কিন্তু কেউ কোনো পার্টে পছন্দ অপছন্দ বিরোধিতা একসঙ্গে থাকা আলাদা পার্ট হতে পারে, কিন্তু আমার মনে হয় যারা এই বিচারের প্রকাশ্য বিরোধিতা করছেন তারা মনে মনে এই সেই বিচারটাকে সম্পূর্ণ বিচার তিনি অন্তত নিজের মনের কাছে প্রশ্ন করছেন যে এই বিচারটা কমপ্লিট পাওয়া উচিত। তাই সেই জায়গা থেকে আমার মনে হয় যারা চরমতম বিরোধিতা করছিলেন এই আন্দোলনের, তারাও পর্যন্ত এই বিচারটা মেনে নিতে পারবেন না। আপনারা যারা চরমতম এই আন্দোলনের বিরোধী ছিল তাদেরকে প্রশ্ন করুন, তারা কি এই বিচারটা মেনে নিতে পারবে? আমার মনে হয় তারাও এই বিচারটা মেনে নিতে পারবে না। তারা মনে করে যে উচ্চতর আদালতে যাওয়া উচিত এবং এর বিচারটা কমপ্লিট পেতে গিয়ে যতগুলো কালপিট আছে তাদেরকে ধরে সামনে আনা হোক এবং সেই সঙ্গে এই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাবজ্জীবন কারাদণ্ড কখনো দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে পড়ে না। দেখুন, পুলিশ আইন মেনে কাজ করেছে, আমরাও আইনের পথে ছিলাম, আইন মেনে আমরাও আমাদের আইনি যে পথ আছে সেই পথ আমরাও বেছে নিয়েছি। আমি এবং আমার আইনজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে আমরা আইনি পথে যেভাবে হ্যাঁ আমরা জানিয়ে দিয়েছি, আইনি পথে যেভাবে জানানো দরকার সেভাবে আমরা আইনি পথে। One question, what is your first reaction to this judgment? Because you fought for this justice. এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে শিয়ালদা আদালত চত্বরে নিয়ে যাব। এই মুহূর্তে
গায়ে আসবেন না। আজকে যদি বলছি বাংলাতেই বলছি, এটা শিয়ালদা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওরফে অতিরিক্ত দায়রা আদালতের প্রথম কোর্ট ঘোষণা করেছেন যে এটা রেয়ারেস্ট কেস এটা নয়, মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস এটা নয়, যার জন্য ডেথ সেন্টেন্স, যেটাকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট বলে থাকি, ফাঁসি, সেটা দেয়া হয়নি। এবং ওনাকে যে সেকশন গুলোতে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার যে সেকশন গুলোতে ওনাকে দেয়া হয়েছে, ওনাকে পানিশমেন্ট শাস্তি দেয়া হয়েছে, সেটা হচ্ছে 66, যেটা হচ্ছে ধর্ষণের জন্য পানিশমেন্ট, তার জন্য ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা একটা কম্পেনসেশন একটা দেয়া হয়েছে। এবং আরো দেয়া হয়েছে ওনাকে 64 দেয়া হয়েছে ওনাকে। আর একটা সেকশন ভারতীয় ন্যায় সংহিতার 103 সাবসেকশন 103 সাবসেকশন 1, দিস ইজ দ্য পানিশমেন্ট ফর রেপ। এবং সেক্ষেত্রে ওনাকে আমৃত্যু মানে টিল দ্য ডেথ শি উইল বি ইন দ্য কাস্টাডি। এবং এর সাথে সাথে ভিকটিমের পরিবারকে 10+7 টোটাল 17 লক্ষ 17 লাখ টাকা কম্পেনসেশন হিসাবে দিতে হবে। ওইটা স্টেট দেবে ওনার পক্ষে। এবার ওনার যদি লিগাল এডের কোনো লয়ার থাকে তারা সেই ব্যবস্থা করবেন, এবং উনি চাইলে হাইকোর্টে অ্যাপিলটা মানে অ্যাপিলেবল অর্ডার, এটা অ্যাপিলটা নিয়ে যেতে পারেন। ক্যাপিটাল পানিশমেন্ট এখানে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর আমাদের মহামান্য আদালতের প্রতি যথেষ্ট ভরসা আছে, আমরা জানি উনি যেটা করছেন ঠিকই করেছেন। 10 লক্ষ না, 10+7 মিলিয়ে অ্যামালগামেট 17 লাখ ওটা দেওয়া হবে। এবং উনি লিগাল এডের পক্ষ নিতে পারেন লয়ার খোঁজার জন্য। লিগাল এড আপনারা হয়তো জেনে থাকতে পারেন, না জানলেও বলে রাখছি, লিগাল এডে অনেকে যায় যারা ফিনান্সিয়ালি একটু ডাউন আছে, তাদের জন্য লয়ার হায়ার করবার জন্য ওরা লিগাল এডে শরণাপন্ন হন। এবং সে সঞ্জয় রায় চাইলে, if she wishes, then she can go and help the legal aid lawyer, go and hire the legal aid lawyer, otherwise no.